সকলের সমীকরণ মিললেও কোনোভাবেই নিজেদের সমীকরণ মিলাতে পারে না বাংলাদেশ। তাই তো মাত্র 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমেও আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের সহজ টিকিটটা হাতছাড়া করে ফেললো বাংলাদেশ। সব মিলিয়ে সেমিফাইনালের জন্য চূড়ান্ত হয়েছে চারটি দল। 52তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 এর পয়েন্ট টেবিল, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, কোন 4টি দল জায়গা পেল সেমিফাইনালে এবং সেমিফাইনালের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 25 জুন মঙ্গলবার 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 এ একটি মাত্রই ম্যাচ ছিল এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথমেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান, যেখানে প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে 5 উইকেট হারিয়ে 115 রান সংগ্রহ করে আফগানিস্তান। 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ 105 রান সংগ্রহ করে 10 উইকেটের বিনিময়ে। এর ফলে 20টি আইনে 8 রানে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। একই সাথে কিন্তু সেমিফাইনালের যে সুযোগ সম্ভাবনা ছিল সেটিও হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। তো আজকের ম্যাচে বাংলাদেশ যেহেতু দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে, সেহেতু আফগানিস্তানের দেওয়া 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে 116 রান সম্পূর্ণ করতে হতো। 12 ওভার 1 বলের মাঝে বাংলাদেশ যদি 116 রান সংগ্রহ করতে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে চলে যেত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেছনে ফেলে। তবে বাংলাদেশ সেটি করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা আবারও ব্যর্থ হয়েছে সেখানে, যার কারণে কিন্তু এই সেমিফাইনালের সহজ হিসাব নিকাশটাকেও কঠিন করে ফেলেছে বাংলাদেশ। অন্যান্য দল বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণকে সহজ করে দিলেও নিজেদের সমীকরণটাই নিজেরা মিলাতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। তো যেখানে কিন্তু বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণটা অনেকটাই কঠিন ছিল, যে আপনার অস্ট্রেলিয়াকে হারতে হবে আফগানিস্তানের বিপক্ষে, সেটিও হেরেছে অস্ট্রেলিয়া। অপরদিকে অস্ট্রেলিয়াকে হারার কথা ছিল আপনার ইন্ডিয়ার বিপক্ষে, সেখানেও ইন্ডিয়া জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে যে জিততে হবে আপনার আফগানিস্তানের বিপক্ষে, এবং সেই জয়ের মার্জিনটা হবে যে 12 ওভার 1 বলের মাঝে। কিন্তু সেই যে 12 ওভার 1 বলের মাঝে বাংলাদেশ 116 রান সংগ্রহ করতে পারলো না, যেখানে প্রায় 10 রান নেট রান রেট প্রায় আপনার রিকোয়ার রান রেটটা প্রায় 10-এর আশেপাশে ছিল, 10-এরও কম ছিল, সেখানেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের এখানে ব্যর্থতা বলা চলে। তো এখান থেকে কিন্তু এমন সুযোগ বাংলাদেশ আর পাবে বলে আমার মনে হয় না। যে সুযোগটা বাংলাদেশের কাছে এসেছিল সেমিফাইনালে খেলার, মাত্র 1 ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার জন্য যে সুযোগটা এসেছিল, এই সুযোগটা কোনোভাবেই আসবে বলে আমার মনে হয় না। অন্য কোনো দল এমন সুযোগ সম্ভাবনা পেয়েছে বলেও আমার মনে হয় না। আফগানিস্তান যে সেমিফাইনালে জায়গাটা পেল, তো আফগানিস্তানও কিন্তু আপনার 4 পয়েন্ট অর্জন করে কিন্তু সেমিফাইনালে জায়গাটা পেয়েছে। তো এখানে বাংলাদেশ কিন্তু আপনার মাত্র 2 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে খেলার একটা সুযোগ পেয়েছিল, তো সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। তো আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মাঝে কোথায় ব্যর্থতা রয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কার ব্যর্থতা ছিল এখানে। অবশ্যই কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে মাহমুদুল্লাহ রিয়াদের যে আপনার ডট বল 9 বলে 6 রানের যে একটা ইনিংস, এটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণটাকে ঘুরিয়ে দিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটাকে ঘুরিয়ে দিয়েছে এবং শেষ মুহূর্তে কিন্তু আপনার 7টা বল ছিল, 7 বলে 35 রান লাগতো, 7 বলে 35 রান লাগতো। তখন কিন্তু লিটন দাস কিন্তু স্ট্রাইকে ছিল। আপনার 12তম ওভারের শুরু যখন হলো তখন কিন্তু আপনার 11তম ওভার শেষে 12তম ওভারের যখন সূচনা হয় তখন কিন্তু লিটন দাস স্ট্রাইকে ছিল। তখন হাতে ছিল 7 বলে কিন্তু আপনার 35 রান লাগতো। তো সেখানে সেই 7টা বল তো লিটন কুমার দাসের উচিত ছিল যে সেই 7টা বলে নিজেদের সর্বোচ্চটুকু যে চেষ্টা করে শেষ পর্যন্ত কত দূর যাওয়া যায় এমন একটা চেষ্টাও কিন্তু করা উচিত ছিল লিটন দাসের। তবে লিটনও কিন্তু সেই চেষ্টাটা করেনি কিন্তু শেষ পর্যন্ত। যাই হোক, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা কেমন ছিল আমার জানা নেই। তো এখানে অবশ্যই বাংলাদেশ হয়তো বা জিততে চেয়েছিল, যে কোনো ভাবে বাংলাদেশ ম্যাচটা জিততে চেয়েছিল। সেখানে সেমিফাইনালে যাওয়া হোক বা না হোক বাংলাদেশ ম্যাচটা জিততে চেয়েছিল। বাংলাদেশ জিতলে যেন অস্ট্রেলিয়া সেমিফাইনালে যায় এমনটি হয়তো বা চেয়েছিল। কেননা মাহমুদুল্লাহ রিয়াদ যখন ডট বল খেলছিল ঠিক তখনই কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড, অফিসিয়াল ক্রিকেট বোর্ডের যে একটা ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশকে নিয়ে কিন্তু একটা পোস্ট করা হয়েছিল। ঠিক তার কিছুক্ষণ পরেই কেন জানি আমার মনে হলো যে তখন থেকে কিন্তু ডট বল খেলাটা শুরু করছে আর কি। যাই হোক, বাংলাদেশের ব্যর্থতাকে অবশ্যই আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা কিন্তু এখন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। তো বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু সুপার 8 এর ম্যাচগুলো শেষ হয়েছে। টি-20 বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে আপনার গ্রুপ পর্বে 40টি ও সুপার 8 এ 12টি, এই সর্বমোট 52টি ম্যাচ অনুষ্ঠিত হবে সুপার 8 ও গ্রুপ পর্ব মিলে, এবং 2টি সেমিফাইনাল, একটি ফাইনাল। এই 55টি ম্যাচ হবে, যার মাঝে কিন্তু সুপার 8 এর সবগুলো ম্যাচ শেষ হয়েছে। এখন সেমিফাইনাল বাকি রয়েছে, সেমিফাইনালের 2টি ম্যাচ ও ফাইনালের একটি ম্যাচ। তো চলুন আমরা দেখে নিই সুপার 8 শেষে পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায় এক নজরে আমরা দেখে নেব। তো প্রথমে যদি গ্রুপ 2 এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিল দেখি, এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র, 3 নম্বরে রয়েছে আপনার ওয়েস্ট ইন্ডিজ, 2 নম্বরে ইংল্যান্ড এবং 1 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
তো এখানে প্রত্যেকটি দলই কিন্তু 3টি করে ম্যাচ খেলেছে, যেখানে যুক্তরাষ্ট্র কোনো ম্যাচ জিততে পারেনি, কোনো পয়েন্ট অর্জন করেনি। এরপর আপনার ওয়েস্ট ইন্ডিজ 3টি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। অপরদিকে ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। ইংল্যান্ড 3টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে এবং ইংল্যান্ড পয়েন্ট পেয়েছে 4। এবং পয়েন্ট টেবিলের 1 নম্বর দক্ষিণ আফ্রিকা, এখানে দক্ষিণ আফ্রিকা 3 ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6। এবং দক্ষিণ আফ্রিকা তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, গ্রুপ 2 থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করেছে এবং ইংল্যান্ড গ্রুপ রানার্স আপ হয়ে কিন্তু সেমিফাইনালে জায়গাটা নিশ্চিত করেছে। অপরদিকে যদি গ্রুপ 1-এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান দেখি, সেখানে কিন্তু বাংলাদেশ সুপার 8-এর শুরু থেকে তলানিতে ছিল, তলানিতেই রয়েছে। তাদের যেখানে থাকার কথা সেখানেই রয়েছে বাংলাদেশ। তো এখানে বাংলাদেশ তারা কিন্তু 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই হেরেছে, 3টি ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। তো এখানে কিন্তু 3 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে অস্ট্রেলিয়া পয়েন্ট পেয়েছে 2। অপরদিকে 2 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। আফগানিস্তান 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। তো আফগানিস্তান তারা 2টি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4। এরপর 1 নম্বরে রয়েছে কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়া 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং 6 পয়েন্ট পেয়ে গ্রুপ 1 থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু সেমিফাইনালে জায়গা পেয়েছে আপনার ইন্ডিয়া এবং গ্রুপ রানার্স আপ হয়ে কিন্তু সেমিফাইনালে জায়গা পেয়েছে আফগানিস্তান। তো এখানে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা জেতার দ্বার প্রান্তে, জয়ের দ্বার প্রান্তে গিয়েছিল। তো বাংলাদেশ যদি কোনো মতো ম্যাচটা জিতে যেত, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান আপনার সেমিফাইনালে যেতে পারতো না, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া যেত আপনার সেমিফাইনালে। বাংলাদেশ আপনার কোনো কারণে 20 ওভার পর্যন্ত মোকাবেলা করে আপনার যদি ম্যাচটা জিতে যেত, সেক্ষেত্রে কিন্তু আপনার আফগানিস্তান যেতে পারতো না, অস্ট্রেলিয়া যেত। তো আমার মনে হয় বাংলাদেশ শেষ মুহূর্তে যেভাবে খেলেছে, সেখানে মনে হয় বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে নেওয়ার জন্যই খেলেছে। তাদের যে নিজেদেরকে সেমিফাইনালে যেতে হবে এমন যে টেন্ডেন্সি, এটা কিন্তু আপনার 8 ওভার 9 ওভারের দিকে কিন্তু পাওয়া যায়নি। তাওহিদ হৃদয়ের উইকেট পড়ে যাওয়ার পর কিন্তু এমন টেন্ডেন্সি আর পাওয়া যায়নি। একমাত্র তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস শুরুর দিকে এগ্রেসিভ ছিল, লিটন কুমার দাস শুরুটা ভালো করেছিল, কিন্তু লিটনকে ঠিক সেভাবে কিন্তু চেষ্টা করতে হতো। তো তাওহিদ হৃদয় চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের মাঝে কিন্তু সেই আপনার চেষ্টার কোনো চেষ্টা একটা দেখাই যায়নি মাহমুদুল্লাহর মাঝে। মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ ফিনিশার, তাকে নিয়ে আমাদের এত গর্ব। তিনি আমাদের অতীতে অনেক ভালো ম্যাচের সাক্ষী ছিল, কিন্তু আজকের মতো একটা যে ম্যাচ, সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে এমন ভাবে 9 বলে 6 রানের একটা ইনিংস দেখতে হবে, এমনটা কিন্তু কোনোভাবে কল্পনা করার ছিল না। সব মিলিয়ে বাংলাদেশের হাতে সুযোগ ছিল, সুযোগটা কাজে লাগাতে পারেনি। নিজেদের সুযোগ নিজেরা কাজে লাগাতে পারেনি, তাদেরকে সুযোগ করে দিয়েছিল আফগানিস্তান ও ইন্ডিয়া। কিন্তু অপরদিকে অস্ট্রেলিয়াও কিন্তু সুযোগটা করে দিয়েছিল, 2 ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া, কিন্তু নিজেদের সুযোগ নিজেরাই কাজে লাগাতে পারেনি। এখানে কিন্তু সম্পূর্ণ দায়ভারটা বাংলাদেশকেই নিতে হবে এবং বাংলাদেশের খেলোয়াড়দেরকেই নিতে হবে। তো সব মিলে কিন্তু বাংলাদেশ আবারও হতাশ করেছে আমাদেরকে, এবং শেষ মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়ার হার্টবিটটাও কিন্তু তারা আপনার বাড়িয়ে দিয়েছিল, যে বাংলাদেশ জিতলে যেহেতু অস্ট্রেলিয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়াও কিন্তু তাকিয়ে রয়েছিল বাংলাদেশের উপর, যে বাংলাদেশ হয়তোবা আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে জায়গাটা নিশ্চিত করবে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া 2টি দলকেই কিন্তু হতাশ করে ছেড়েছে টিম টাইগার। তো বাংলাদেশ যে 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 কারণে বাংলাদেশ আপনার ডট বল ফেস করেছে, 11তম ওভারে গিয়ে 12তম ওভারে 10ম ওভারে ডট বল খেলেছে, যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কিন্তু শেষ পর্যন্ত তো ম্যাচটাও জেতা হলো না। তাহলে এমন ভাবে খেলার কি দরকার ছিল? তাহলে আপনার সেই 12 ওভার পর্যন্ত আপনার টার্গেট নেওয়া উচিত ছিল, যে 12 ওভারের মাঝে আপনাদের যে কোনো কিছু একটা ফলাফল নিয়ে আসতে হবে, হয় আপনারা অল আউট হয়ে যাবেন, অথবা আপনারা সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করবেন, কিন্তু সেটা তো করতে পারেননি আপনারা। তো এখানে যে যতই কথা বলি বাংলাদেশকে নিয়ে, আসলে বলার কিছু নেই। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সকল সমীকরণ মিলবে, কিন্তু বাংলাদেশের সমীকরণ বাংলাদেশ নিজেরাই মেলাতে পারবে না, এই কথাটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তো আপনারা অনেকেই বলেছিলেন বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে। তো আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছিলাম যে সকল সমীকরণের মিলতে পারে, কিন্তু বাংলাদেশ নিজেদের সমীকরণটা মেলাতে পারবে না। তো যাই হোক, সমীকরণ পয়েন্ট টেবিল দেখলাম। তো সুপার 8 শেষে কিন্তু পয়েন্ট টেবিলটা এটাই, এবং সুপার 8 শেষে সেমিফাইনালে জায়গা পেয়েছে ইন্ডিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। চলুন এখন আমরা দেখে নেই সেমিফাইনালের ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে। তো সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হচ্ছে আপনার 27 তারিখে। 27 তারিখে কিন্তু সেমিফাইনালে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সেমিফাইনাল 1 ম্যাচটি রয়েছে আপনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের। সেমিফাইনাল 1 ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। এই ম্যাচটি কিন্তু আপনার অনুষ্ঠিত হবে 27 জুন বৃহস্পতিবার। 27 জুন বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল ম্যাচ হবে, এবং 27 জুন বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে। তো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। এই ম্যাচটিও কিন্তু 27 জুন বৃহস্পতিবারই অনুষ্ঠিত হবে। তো আগামীকাল 26 তারিখ কিন্তু আপনার টি20 বিশ্বকাপে কোনো ম্যাচ নেই। 26 তারিখ বন্ধ থেকে 27 তারিখে সেমিফাইনালের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং আপনার এই 27 তারিখের 2টি ম্যাচে যে 2টি দল জয়লাভ করবে, সে 2টি দলই কিন্তু সরাসরি ফাইনাল খেলবে। তো এটি কিন্তু ছিল সর্বশেষ সেমিফাইনালের সময়সূচি সুপার 8-এর পয়েন্ট টেবিল। চলুন এখন দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো
তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কিন্তু আবারও নিজের অবস্থানটা ধরে রেখেছে রহমানুল্লাহ গুরবাজ। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, সেখানে 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস, 6 ম্যাচে রান করেছেন 219। এরপর 4 নম্বরে অবস্থান করছে নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার ব্যাটসম্যান, 7 ম্যাচে রান করেছেন 228। এরপর 3 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান, তিনি 7 ম্যাচে রান করেছেন 229। 2 নম্বরে ট্রাভিস হেড, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান, 7 ম্যাচে রান করেছেন 255। 1 নম্বরে চলে এসেছেন আবারও আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, 7 ম্যাচে রান করেছেন 281। তো 281 রান করে বর্তমানে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 1 নম্বরে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ, এবং রহমানুল্লাহ গুরবাজের আফগানিস্তান দলটি কিন্তু সেমিফাইনালে জায়গা পেয়েছে। তো সেমিফাইনালে আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে গুরবাজ। যদি সেই ম্যাচে জয়লাভ করে সেক্ষেত্রে কিন্তু আবারও ফাইনাল খেলার সুযোগ রয়েছে আফগানিস্তানের হাতে। যাই হোক, চলুন এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা, সেখানে কিন্তু সেরা 5 জনের তালিকায় বর্তমানে অবস্থান করছে 7 জন বোলার। এই 7 জনের মাঝে তালিকার 7 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের লেগ স্পিনার নাভিন উল হক। নাভিন উল হক 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 6 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পাস, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। এরপর 5 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার আলজারি আল জোসেফ, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি। তালিকার 4 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। 7 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর তালিকার 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসাইন। 7 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 2 নম্বরে রয়েছে ইন্ডিয়ার পেস বোলার আর্শদীপ সিং। 6 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর তালিকার 1 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। 7 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। তো 16টি উইকেট নিয়ে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে রয়েছেন ফজল হক ফারুকি। তো ব্যাটসম্যানদের সেরা রান সংগ্রহের তালিকাও কিন্তু আফগানিস্তানের ব্যাটসম্যান, এবং সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকাতেও কিন্তু আফগানিস্তানের বোলাররাই অবস্থান করতেছে। তো আফগানিস্তানকে অবশ্যই কিন্তু সাধুবাদ জানাতে হবে, তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারা বাংলাদেশকে আজকে হারালো। তো আফগানিস্তান কিন্তু শুরুতে আপনার ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, তারা যখন 116 রান করলো, 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 116 রান করলো, সেখানে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা, বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কিন্তু ধরে নিয়েছিল ম্যাচটা হয়তো বা বাংলাদেশ জিতে যাবে এবং ভালো ব্যবধানে জিতবে, সেমিফাইনালেও যেতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু হতাশ করেছে, যেটি আগে থেকে হতাশ করে আসতেছিল। সেখানে বাংলাদেশের বোলাররা কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স করেছে, বোলারদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। যেখানে কিন্তু রিশাদ হোসাইন, তিনি 7 ম্যাচে 14 উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 3 নম্বরে চলে এসেছেন। তো রিশাদ হোসাইন, তিনি তরুণ খেলোয়াড়, তাকে কিন্তু অবশ্যই আপনার অভিনন্দন জানাতে হবে, তিনি ভালো পারফরমেন্স করেছে। এবং আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে রিশাদ হোসাইন যদি আপনার মাঠে আসতে পারতো, সেক্ষেত্রে হয়তোবা আপনার রিশাদ হোসাইন হয়তোবা হয়তোবা কি হতো ফলাফল আমি জানি না, তবে রিশাদ হোসেন হয়তোবা ভালো একটা পারফরমেন্স করার চেষ্টা করতো। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।